লাল শাড়িতে প্রেয়সী পর্ব সংখ্যা ৩৫। লেখনীতে ফাতেমা ফারিয়াল। রাতের গভীর অন্ধকার ভেদ করে মীর হাউজের গেট পেরিয়ে একে একে প্রবেশ করলো 4টি সাদা কালো গাড়ি। গার্ড ছুটে এসে সামনে গাড়ির দরজা খুলতে নামলো আশফাক মীর। তার পেছনের গাড়িগুলো থেকে নেমে এলো শাহিন, নাদিম ও শাওন। চারজন একসাথে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ গম্ভীর আলোচনায় মেতে রইল। আজকের প্রাপ্ত সংবাদটা যেন কোনো সাধারণ খবর নয়, তা তাদের মুখভঙ্গিতে স্পষ্ট বোঝা যাচ্ছে। আশফাক মীর দৃঢ়কণ্ঠে বললেন, এমন পরিস্থিতিতে যেমনি হোক শাহিন, ওরা যখন একবার টার্গেট করেছে তার মানে নিশ্চিত কিছু একটা করবে। আহাত না থাকায় আপাতত চুপ আছে, কিন্তু ভুলে যাস না এই শত্রুতা শুরুই হয়েছিল আহাতকে কেন্দ্র করে। শাওন পকেট থেকে ফোন বের করে, কিছু একটা দেখে আবার গম্ভীর মুখে পকেটে রাখলো। কণ্ঠটা এবার আগের থেকেও কঠিন শোনালো তার। তবুও চাচা, ওদের ভরসা করা যায় না। ভাই আসার আগেও কিছু একটা করে বসতে পারে। একজন খবর পাঠিয়েছে ওরা নাকি মীর বাড়ির প্রত্যেকটি মানুষের প্রতি নজর রেখেছে। শাহিন সায় দিয়ে বলল, শাওন ঠিক বলছে চাচা, আমি বরং ভাই না আসা পর্যন্ত সবাইকে সতর্ক রাখতে বলি, কেউ যেন বাড়ির বাইরে না যায়। আশফাক মীর কিছুক্ষণ চিন্তা করলেন, বলল, সে আমি সামলে নিব, তোরা সাবধানে থাকিস। আর তালুকদারের চেলাটাকে ভালো মতো ডেমো দে, এখন অনেক কিছু লুকিয়ে যাচ্ছে চালাকির সাথে। শাহিন মুখ শক্ত হয়ে এলো, জি চাচা। তার ধারণা আমরা তাকে বিশ্বাস করে নিয়েছি। আশফাক মীরের ঠোঁটে একরাশ বাঁকা হাসি খেলে গেল। রাজনীতি ও বিশ্বাসের খেলায় শাহিন, এবার সেই বিশ্বাসের সুযোগ নিয়ে বাকি খেলা খেলতে হবে। তবে সাবধান যেন বুঝতে না পারে আমরা তার চালাকি ধরে ফেলেছি। ঠিক তখনই চাচা, আপনি নিশ্চিত থাকেন, এই বলে তিনজন রওনা দিল ডেমো ঘরের দিকে, যেখানে হাতে নির্দিষ্ট 3 দিন ধরে বন্দি। ঘরতে তালুকদারের সবচেয়ে বিশ্বস্ত সহচর আহাদের অনুপস্থিতিতে তার ভাষ্যমতে মুরগি পাহারা দেওয়ার দায়িত্ব এই ত্রিয় উপতি ভরতে বর্তমানে এদের কাঁধেই পড়েছে। তারা সেই দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করছে। সেই চালাটা শাহিনকে বিশ্বাস করত, বিশ্বাস জোগাতে কিছু তথ্য দিয়েছে। তার মধ্যে সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো সালমান তালুকদার এখন খলিল মাতব্বরের সাথে হাত মিলিয়েছে। সে খলিল মাতব্বরকে একা সামলাতেই এতদিন এত সম্ভব ছিল। সেখানে তার সঙ্গে যদি তালুকদার জোট বাঁধে, তাহলে সামনে যে ঝড় আসবে তা মীর পরিবারের জন্য ভয়ঙ্কর হয়ে উঠবে। এতে কোনো সন্দেহ নেই। মীর হাউসের করিডোর আবার নিস্তেজ হয়ে পড়ে। মূল দরজা পেরিয়ে হনহন করে ভেতরে ঢুকলো 4টি অচেনা রঙের গাড়ি। অচেনা রাগের রেখা দেখা গেল তাতে। তাকে দেখা মাত্রই ঋতু দৌড়ে এসে তার হাত ধরে কালো লেদারের ব্যাগটা নিয়ে নিল। আশফাক মীর হল ঘরের মাঝখানে দাঁড়িয়ে চারদিকে একবার চোখ বোলালেন, কাউকে দেখতে পেল না। তাই ঋতুকে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলেন, তোর খালাম্মা কোথায়? খালাম্মা তো রান্নাঘরে। ঋতুর কথা শেষ হতেই রান্নাঘর থেকে বেরিয়ে এলেন হালিমা বেগম। শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে স্বামীর দিকে তাকালেন। মুখমণ্ডল গন্ডগোল আছে বোঝা গেল মুখ দেখে। কপালের ভাঁজে চিন্তার রেখা, চোখে অস্থিরতার ছায়া। উদ্বেগ মাখা কণ্ঠে তিনি জিজ্ঞেস করলেন, কিছু হয়েছে তোমার? এমন অস্থির দেখাচ্ছে কেন? আশফাক মীর এক মুহূর্ত স্তব্ধ হয়ে তাকিয়ে রইলেন স্ত্রীর দিকে। মনে মনে ভাবলেন, সত্যিটা বললে হয়তো ঘর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়বে, তাই সাবধানতার সাথে কথাটি ঘুরিয়ে দিলেন। গলা পরিষ্কার করে বললেন, কাউকে দেখতে পাচ্ছি না যে, কোথায় গেছে সব? কোথায় যাবে আর, বাড়িতেই আছে। আহিয়া নিজের ঘরে আছে আর আবিদা পড়তেছে। আদনান এখনো ফেরেনি, আপা একটু আগে এসেছে, এখন ক্লান্ত তাই বোধহয় বিশ্রাম নিচ্ছে। আর তোমার ছেলে কোথায়? কোথায় থাকবে, বাইরে গেছে হয়তো বন্ধুদের সঙ্গে। এই উত্তরটা শুনে আশফাক মীরের মুখের গম্ভীর্য রেখা দেখা দিল। কপাল ভাঁজ কণ্ঠে রাগ মিশে উঠল। রাত 9টা বাজে আর তোমার ছেলে এখনো বাইরে। কতবার বলেছি ছেলের দিকে একটু খেয়াল রাখো। সারাদিন শুধু বন্ধু বান্ধবের সাথে আড্ডা, রেস, গেম এসব নিয়ে পড়ে থাকে। পড়াশোনার কোনো দায়িত্ববোধ নেই তার। দিন দিন বাদর হয়ে যাচ্ছে ছেলেটা।
হালিমা বেগমও তেতে উঠলেন স্বামীর কথায়। এখন এসব বলছো কেন? আমি যখন বলেছিলাম ওকে জার্মানি পাঠাতে তখন তো রাজি হওনি, এখন আমার ওপর দোষ চাপাচ্ছ। গরিবের কথা বাসি হলে মিষ্টি হয়, এখন বোঝো? আশফাক মীর স্ত্রীর দিকে তাকিয়ে চুপ করে গেলেন, কিন্তু হালিমা বেগম থামলেন না। আমি কতবার বলেছি আতানের মতো কেউ ডাক্তারি পড়াও না বাবা, ছেলে ভাতিজা কেউ রাজি না, সবাই একসাথে আমার বিপক্ষে, এখন দোষ আমারই। এই বলে গজরাতে ঘরের দিকে চলে গেলেন। আশফাক মীর টের পেলেন পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। পরিস্থিতি সামলাতে ধীরে ধীরে পায়ে সহধর্মিনীর পিছু গেল তিনি। মৃদু কণ্ঠে বললেন, তোমাকে কোথায় দোষারোপ করলাম? আমি তো শুধু বলেছি ছেলের দিকে নজর রাখো। তোমার ছেলে ছোট নাকি নজর রাখবো আমি? পাল্টা ঝাঁঝানো জবাব এলো সঙ্গে সঙ্গেই। আশফাক মীর ঘরে ঢুকেই তার দুবাহু আলতো করে হাত দিয়ে ধরে কণ্ঠ এবার একটু নরম করে বলল, ছেলের দিকে না রাখো, ছেলের বাবার দিকে একটু নজর দাও, তোমার অবহেলায় শুকিয়ে যাচ্ছি আমি। হালিমা বেগম স্বামীর দিকে কটকট করে তাকালেন, ঠোঁট চেপে শান্ত স্বরেই বললেন, এবার লাইনে আসেন মশাই, ছেলের অজুহাতে যে ইনিয়ে বিনিয়ে নিজের কথা বোঝাতে চাইছেন সেটা আমি বুঝি না। আশফাক মীর সামান্য ঝুঁকে এসে বলল, বোঝাতে দেখো তাহলে একটু। এর আগে হালিমা বেগম চট করে সরে গেলেন, আলমারি থেকে একটি তোয়ালে তুলে ছুঁড়ে মারলেন স্বামীর মুখে, ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে তুলে বললেন, ন্যাকামি বন্ধ করে ফ্রেশ হয়ে আসেন, আমি খাবার রেডি করছি। কথা শেষ করতেই তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। আশফাক মীর মুখ থেকে তোয়ালেটা সরিয়ে হালকা হেসে ফেললেন। এত ক্লান্তি আর দুশ্চিন্তার মাঝেও স্ত্রীর এই ভালোবাসা মাখা ছলে একটু মলিন আনাবিল প্রশান্তি খুঁজে পেলেন। হালিমা বেগম রুম থেকে বেরিয়ে আসতে দেখলো আদনান হল ঘরে দাঁড়িয়ে, চোখ হালকা ক্লান্তির ছাপ, মনে হচ্ছে আজ ডিউটিতে বেশি চাপ ছিল। তবুও চাচি দেখে মুখে আদরে হাসি ফুটেছে তার। এগিয়ে এসে জিজ্ঞেস করলো, আহি কোথায় চাচি আম্মা? হালিমা বেগম শান্ত স্বরে বললেন, ওপরে আছে। ওর পায়ের ব্যথা কমেছে? ঠিক আছে এখন? হ্যাঁ, অনেকটাই কমেছে। হালিমা বেগমের কণ্ঠে অস্থির আভাস। আদনান মাথা নেড়ে সিঁড়ি বেয়ে ওপর উঠে গেল, কিন্তু আহিয়া রুমের সামনে গিয়ে থমকে গেল। ভেতরে যাবে কি যাবে না দ্বিধায় পড়ল। আহিয়া এখন হয়তো ঘুমিয়ে পড়েছে, ডিউটি শেষ করে আজ একটু বেশি দেরি হয়ে গেছে তার। তবু সারাদিনের তার কথা ভেবেই মনে একটা অস্থিরতা কাজ করেছিল, নিজের চোখে দেখার জন্য মনটা ছটফট করছিল। একটু দাঁড়িয়ে থেকে অবশেষে সব দ্বিধা সরিয়ে দরজাটা দুবার টোকা দিল। ভেতর থেকে আহিয়ার কণ্ঠ ভেসে এলো, হ্যাঁ আসো। আদনান দরজা ঠেলে ভেতরে ঢুকলো। আহিয়া ভেবেছিল হয়তো চাচি আম্মা এসেছে, কিন্তু আদনানকে দেখে একরকম শক্ত হয়ে বসে রইল, মুখে এক ধরনের অপ্রস্তুত ভাব ফুটে উঠল। আদনান সেদিকে একবার তাকিয়ে হাতে থাকা শপিং ব্যাগটা টেবিলের ওপর রেখে বিছানার এক কোণে বসল। আহিয়া নিচু স্বরে জিজ্ঞেস করলো, কিছু বলবেন আদনান ভাই? তার চোখ উদ্বেগ, মুখে কৌতূহল। আদনান সরাসরি বলল, তোর পায়ের অবস্থা কি দেখি। আহিয়া আলতো করে চাদর টেনে পা বের করলো। গতকালের নীলচে দাগটা অনেকটাই ফ্যাকাশে দেখাচ্ছে, তবু আদনান চোখ সরাতে পারল না। তাকিয়ে থেকে জিজ্ঞেস করলো, ব্যথা কমেছে নাকি এখনো আছে? আহিয়া ছোট্ট করে উত্তর দিল, কি ঠিক করে বল। আহিয়া এবার মুখ তুলে বলল, কমে গেছে অনেকটা। আদনান পলকবিহীন কিছুক্ষণ তাকিয়ে রইল, অতঃপর সামান্য নড়ে চড়ে শপিং ব্যাগটা তার দিকে বাড়িয়ে দিল। আহিয়া ভুরু উঁচু করে জানতে চাইল, কি এটা? খুলে দেখ। দ্বিধাগ্রস্ত হাত দিয়ে ব্যাগটা দিকে ভেতরে তাকাতে আহিয়া চোখে যেন বিষময় বড় হয়ে গেল। নিউ ব্র্যান্ড আইফোন, সাথে অনেকগুলো চকলেট, তার মধ্যে যেন হঠাৎ আলো ঝলমল করছে। নতুন ফোন? তোর ফোনটা তো গতকাল পরে ভেঙে গিয়েছিল, তাই এনে দিলাম। আর চকলেট পছন্দ করিস তাই। আহিয়া ঠোঁট ধীরে ধীরে চওড়া এক হাসি ফুটে উঠল। প্যাকেট খুলতে খুলতে বলল, থ্যাংক ইউ আদনান ভাই। আহিয়া বলতে দেরি, কিন্তু আদনান তার হাত থেকে প্যাকেটটা ছো মেরে
নিতে দেরি করলো না। আহিয়া হঠাৎ বুঝতে পারলো না কি হলো এটা। মুখের রং উপে গেছে, হতভম্ব হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে আদনান ভাই? আদনান চিবুক শক্ত হয়ে গেল যেন এই মুহূর্তে। কটমট করে বলল, আমি কি রাস্তাঘাটের অচেনা কেউ? কথায় কথায় ধন্যবাদ দিতে হবে তোর? যা, তোকে আর কখনোই কিছু দিব না। আহিয়া অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল, মিনমিন করে বলল, শুধু ধন্যবাদ তোই তো দিয়েছি, এতে রাগ করার কি আছে? আদনান আরো ক্ষুদ্র স্বরে বলে, দিবি কেন? আমি বলেছি দিতে? আই হেট দিস ওয়ার্ড। তোর মুখ থেকে এই শব্দটা শুনলে আমার গা চলে যায়। কতবার বলেছি আমাকে ধন্যবাদ দিবি না? আহিয়া মাথা নিচু করে ফিসফিস করে বলল, সরি, আর বলবো না। এবার তো দিন। কিছুক্ষণ চুপ রইল আদনান। তার মুখের রাগের রেখা ধীরে ধীরে নরম হয়ে আসলো। অবশেষে প্যাকেটটা আলতো করে ধরে আবার আহিয়ার হাতে ধরিয়ে দিল। অতঃপর কিছু না বলে রুম থেকে বেরিয়ে আসে। দরজা বন্ধ হবার পর আহিয়া আবার অবাক হয়ে গেছে। কিছুক্ষণ প্যাকেটটির দিকে তাকিয়ে বর্তমানে ধন্যবাদ দিলেও যে কেউ কেউ এত পরিমাণ রেগে যেতে পারে সেটা আদনানকে না দেখলে বোঝাই যেত না। তার এমন কাণ্ড দেখে আহিয়া হালকা শব্দ করে হেসে ফেলল। দরজার এক পাশে দাঁড়িয়ে থাকা আদনান সেই হাসি শব্দ স্পষ্ট শুনতে পেল। এবার আর নিজের ঠোঁটে অজান্তে ক্ষীণ হাসি রেখা ফুটে উঠল তার। দীর্ঘ 8 থেকে 9 ঘন্টার পথ পাড়ি দিয়ে আহাদ রাজা যখন নাখাফুল পৌঁছালো ততক্ষণে দিনের আলো প্রায় শেষ। পশ্চিমে সবুজ পাহাড়ের সারি সারি গাছের আড়ালে ডুবে গেছে। নাখা ফুলের মতো জায়গা সাধারণ রাতে কাটানোর অনুমতি মেলে না। জায়গাটা বন্য, দুর্গম, আর এখানকার রাত নিস্তবতা ভীতকর। কিন্তু আহাদ রাজা আগে সব ঠিক করে রেখেছে। স্থানীয় এক পাহাড়ি গাইডের সাথে বিশেষ অনুমতি নিয়ে রেখেছে তারা। তুহিনা রিয়াদ আহাদের নির্দেশে ঝর্ণার পাশে একটি উঁচু টিলাতে জায়গা ঠিক করেছে। জায়গাটা ছোট কিন্তু নিরাপদ। ডিবির নিচ থেকে ছোট একটা ঝিরি বয়ে গেছে। সেখানে ঝর্ণার পানি এসে পড়ছে অবিরাম শব্দ করে। সবাই মিলে ব্যাগ থেকে ক্যাম্পিংয়ের সরঞ্জাম নামাচ্ছে। ছোট ছোট দুইটা তবু ঘাটিয়ে ঢিলির মাঝখানটায়। তবে দুটো তাঁবুর মাঝখানে বেশ খানিকটা দূরত্ব রেখেছে। আহাদ রাজা ছোট্ট একটা হ্যাজাক লাইট জ্বালিয়ে দিল তাঁবুর পাশে। রিয়াদ কিছু কাঠ এনে আগুন জ্বালিয়ে নিল, আর তাতে অন্ধকার ভেদ করে চারপাশে চিলতে এক উষ্ণতা ছড়িয়ে গেল। সবগুলো কাজ শেষে সবাই ক্লান্ত হয়ে বসে পড়ল। রিদি ট্রেকিং এর জানা ইনস্ট্যান্ট নুডলস আর গরম কফির মগ এনে সবার হাতে হাতে ধরিয়ে দিল। আহাদ রিদির হাত টেনে নিজের পাশে বসালো। রিদি একটু ইতস্ত করছিল, তবে তার পাশে বসতে তুহিনা রিয়াদকে দেখে তবু হাতে চোখের ইশারায় আপত্তি জানাতে পারল না। ধীরে ধীরে বসে পড়লো তার পাশে, মুগ্ধ চোখে চারপাশে দেখতে লাগলো। আহাদ কফির মগে চুমুক খেয়ে কিচিত কপাল গুটিয়ে তার প্রেয়সীর দিকে মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে? কি দেখছো? কোনো প্রবলেম? রিদি হক চোখিয়ে তাকালো। কিছু সময় স্থির থেকে বলল, দেখছি জায়গাটা সত্যি সুন্দর। তুহিন হাসলো, আঙুলের কুণ্ডলি কাঠের টুকরো ছুঁড়ে দিয়ে বলল, দিনের বেলা দেখতে আরো প্রেমে পড়বেন ভাবি। সকাল হলে বুঝবেন আসল নাকাফুল কাকে বলে। আপনারা এর আগে এসেছেন এখানে? কৌতূহল নিয়ে প্রশ্ন করল রিদি। তুহিন এবার নড়ে চড়ে সোজা হয়ে বসলো, যেন গল্প করার প্রস্তুত। গলা পরিষ্কার করে নিয়ে বলল, হ্যাঁ, কলেজে পড়ার সময় এসেছিলাম একবার। আহাদের সাথে ছিল। অনেক পুরনো ঘটনা, কিন্তু এখানকার সৌন্দর্য একটু বদলায়নি। একটু থেমে আবারও বলল, তখন একটা মজার ঘটনা ঘটেছিল। কি ঘটেছিল? রিদির আগ্রহ নিয়ে তাকালো। তুহিন একটু নাটকীয় ভঙ্গিতেই বলতে শুরু করলো, তখন আমাদের টিমের লিডার ছিল আহাদ, কিন্তু সেই টিমের লিডার বানিয়েছিল অন্য একজনকে, যার সাথে আহাদের কখনো বনিবনা হতো না। তাই আহাদ তাকে লিডার বলে মানতে রাজি ছিল না। তবে বাধ্য হয়ে টিমের সাথে আসতে হয়েছিল। তো এখানে ঘটেছিল আসল মজা। স্টপ ইট তুহিন, গর্জে উঠল আহাদ রাজা। চোখ রাঙিয়ে তাকালো তুহিনের দিকে। তুহিন হেসে বলল, কি স্টপ ইট? তুই স্টপ ইট। দাঁত কিরমির করলো।
তুহিনের দিকে তাকিয়ে রইল আহাদ রাজা। তবে তুহিন সেই দৃষ্টি উপেক্ষা করে আবারও বলতে শুরু করলো, আমার স্বামী কি করেছে, আপনার স্বামী কি করেছে জানেন? হৃদি কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, কি করেছে? আপনার স্বামী লুকিয়ে সেই লিডারের প্যান্টে বিচ্ছুটি পাতা ঢুকিয়ে দিয়েছিল। কি? হৃদির চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। রিয়াদ হো হো করে হেসে উঠল। হ্যাঁ, সবাই মিলে পাহাড়ি পথে হাঁটছিলাম, হঠাৎ করে ছেলেটা চিৎকার করে ছটফট করতে শুরু করলো। শেষমেশে সাহায্য করতে না পেরে একটা পুকুরে ঝাঁপ দিল। ভাবতে পারেন? রিয়াদ হাসতে হাসতে বলল, ভাই আপনি খুব ডেঞ্জার ছিলেন। ওতেই শেষ না রিয়াদ, পরে তো ছেলেটা কফিতে জমলা গোটা মিশিয়ে দিয়েছিল। আর যখন বেচারা ওয়াশরুমে দৌড়াদৌড়ি শুরু করেছিল, রাজা সাহেব বাইরে থেকে দরজা বন্ধ করে নিচে পটকা ফুটিয়ে ছিল মারার জন্য। এমন শিক্ষা পেয়েছিল যে লিডার হওয়ার স্বাদ মিটে গিয়েছিল তার। এরপর থেকে আহাদ রাজার নাম শুনলেই তেল তেল ঢেলে পালাতো। কিন্তু এর জন্য আহাদ শাস্তি হিসেবে কান ধরে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। আমাদের ডিপার্টমেন্ট হেড পাকা 8 ঘন্টা কান ধরে দাঁড় করিয়ে রাখিয়েছিল তাকে। তুই নিজেই হো হো করে হেসে উঠল। রিয়াদ অবাক হয়ে আহাদের দিকে তাকায়। ভাই আপনি তো খুব দুষ্ট ছিলেন। শুধু দুষ্ট না, পিএইচডি করা বজ্জাত ছিল। ওকে কান ধরিয়ে বলে সেই হেডের চেয়ারে সুপারগুলো রেখে দিয়েছিল সে। হেড চেয়ারে বসতে সাথে সাথে চেয়ারের সাথে আটকে গেল। তারপর কি করুণ এক অবস্থা। সেটা না হয় পরেই বলবো। অবশ্য এখন ওই রকমের বজ্জাতই আছে। কথায় আছে না, কুত্তার লেজ 12 মাসই চুইংগা ঢুকায় রাখলেও সোজা হইতো না। সব ঠিক আছে, কিন্তু তুহিনের কথা শেষ হতেই আহাদ রাজার চল শক্ত হয়ে গেল। রক্ষচক্ষু করে তুহিনের দিকে তাকিয়ে কটমট করে আছে। তুহিন সেটা খেয়াল করলো না। সে নিজে হেসে লুটোপুটি খাচ্ছে, সাথে রিয়াদও। হৃদি আর চোখে তাকালো পাশে থাকা আহাদ রাজার দিকে। তার মুখের ভঙ্গি দেখে হৃদিও মুখ টিপে হেসে ফেলল। এতে আহাদের রাগ আরো দ্বিগুণ বেড়ে গেল। তুহিনের বাচ্চা, গর্জে উঠল আহাদ। আগুনের আলোয় তার মুখ যেন আরো গাঢ় হয়ে উঠল। এক মুহূর্তে হাসি থেমে গেল, বাতাস ভারিয়ে উঠল। হৃদি স্তব্ধ হয়ে তাকিয়ে রইল আহাদের দিকে। তার গলায় গর্জন, আমাকে নিয়ে ফান করতেছিস? তুহিন কৃত্রিম হাসি দিয়ে ওপর নিচ মাথা নাড়াতে লাগলো। অর্থাৎ হ্যাঁ। আবার আহাদ দাঁতে দাঁত চেপে গর্জে উঠল, তুহিন। বুঝতে পারল না আহাদের যায় বেজায় রেগে গেছে, তাই সে দ্রুত উঠতে পারল। রিয়াদকে উদ্দেশ্য করে বলল, চল রিয়াদ, একটু ঠান্ডা হাওয়া খেয়ে আসি। মন্ত্রী সাহেব ঠান্ডা হওয়া পর্যন্ত আশেপাশে নিরাপদ না। রিয়াদ হেসে তার সঙ্গে বেরিয়ে গেল। তুহিন আর রিয়াদ সেখানেই যেদিকে গেল। আহাদ রাজা তখন রাগে ফুরছে। হৃদিতে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য একটু নড়ে তার পাশ ঘেঁষে বসলো। দুহাত তার বাহুতে জড়িয়ে আলতো করে মাথায় হাত বোলালো। তার পলকে যেন রাগ উষ্ণতা ছড়িয়ে পড়তে লাগলো। সেও হাত বাড়িয়ে পেছন থেকে জড়িয়ে নিল তার প্রেয়সীকে। হাত বাড়ালো চারদিকের ঘন অন্ধকার, ঝিঝি পোকার ডাক, বুনো পাখির আর্তনাদ আর ঝর্ণার জলপ্রাতের একটা গর্জন ছাড়া আর কোনো শব্দ নেই। যেন কোনো গোপন ভাষায় সংকেত দেওয়া হচ্ছে এর মাধ্যমে। মাথা তুলে আকাশের দিকে তাকাতে হৃদয় স্তব্ধ হয়ে গেল। সেখানে অসংখ্য তারার মেলা। শুধু শহরের অভ্যন্তরে চোখাত সমারোহ আছে তা কখনো দেখেনি হৃদি। আহাদ রাজা কাঁধে মাথা রেখে বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে রইল অসীম আকাশে। মনে হচ্ছিল যেন কেউ কালো মখমলের কাপড়ে হীরার পাথর গুজে দিয়েছে। নিজের প্রেয়সী সেই প্রথমা। মনে হচ্ছিল যেন কেউ কালো মেঘের আকাশে কাপড়ের হীরার গুচ্ছ ছড়িয়ে দিয়েছে। নিজের প্রেয়সী সেই মায়াবী দৃষ্টি, সে এক পলকে পলকবিহীনভাবে তাকিয়ে রইল আহাদ রাজা।
তার মনে হলো এই পৃথিবীর সবচেয়ে সুন্দর হোক তার তার ঠান্ডা হাতে দুটো নিজের হাতের আঙ্গুলে তুলে নিক। অতঃপর তার দুই অনুকরণ করে তাকালো আকাশের পানে, গুনগুন করে গেয়ে উঠল। রাতের এই অন্ধকারে অজানা ছোঁয়া, মায়াবী চোখে কি মায়া, যেন গোধূলি আদর মাখা। কি নেশা জড়ালে ছড়ালে, কি মায়ায় জড়ালে, কি নেশা জড়ালে, কি মায়ায় ছড়ালে। মৃদু হাওয়ায় আহাদের রাজা চুলগুলো উড়ছে। হৃদিতা গম্ভীর মনোযোগ দিয়ে তাকিয়ে আছে সেই দিকে। প্রথমবার আহাদ রাজার এই পরিস্থিতি তার কাছে অদ্ভুত লাগছে। প্রথমবার আহাদ এই বিষময় কণ্ঠে গান শোনার ভাগ্য হলো হৃদিতার। সে প্রেয়সীর পলকবিহীন দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে হালকা হেসে আহাদ জিজ্ঞেস করলো, কি দেখছে এইভাবে আপনাকে? আমার লজ্জা করে না বুঝি? হালকা হেসে হৃদি বলল, আপনি এত সুন্দর গান গাইতে পারেন, জানতাম না তো। এখানে অনেক কিছুই আছে জানার, আবার অনেক কিছুই আছে বোঝার। আহাদ রাজাকে জানতে হলে আবারও কাছাকাছি আসতে হবে। হৃদিতা তার কঠিন গম্ভীর সুরালো সুরে কাঠিন্যভাবে সেখানে অসংখ্য জোনাকি ও আলোর ঝলমল দেখতে লাগলো। হৃদি উৎসাহিত হয়ে বলল, চলুন না ওইদিকে যাই। আহাদ ঘাড় ঘুরিয়ে তাকায় সেদিকে। কিছুটা বিচলিত হয়ে বলে ওঠে, মাথা খারাপ? দেখিতেই তো মনে হচ্ছে কোনো ভূতের গুহা। হৃদি ভুরুকুচকে জিজ্ঞেস করলো, আপনি ভূতকে ভয় পান? নিজের দুর্বলতা লুকিয়ে রাখতে আবার ছাদে যাননি তো? আহাদ রাজা পাবে ভূতের ভয়? তাহলে যেন মেঘনা চাইতেই জল। তোমার কথা ভেবে যেতেই চাই না। যেখানে গেলে যদি ভূত আমার স্ত্রী হয়। বউটাকে নিয়ে আজ তখন থেকে আমার মনের মধ্যে এক উদ্বিগ্নতা কাজ করছে। রীতির এক দৃষ্টি তাকিয়ে থাকা দেখে কিছুটা অবাক হলো আহাদ রাজা। হালকা কিছু বলল, কি দেখছে ভাবে আপনাকে? আর লজ্জা করছে কিন্তু, আর দেখো না, চলুন না ওই দিকটায় যাই। তাহলে আর তাকাবে না? আহাদ রাজা ভাবলো, যদি ভূতে ধরে আমার কিন্তু দোষ নেই। বউ না থাকলে কেউ এতিম হয় না। আর আব্বু বলেছে ভূত টুত বলতে কিছু থাকে না। আর জিন আছে, তাদের মধ্যে ভালো এবং খারাপ হয়। খারাপ জিনেরা মানুষকে ভয় দেখায়, ক্ষতি করার চেষ্টা করে। তাই মানুষ খারাপ জিনকে ভূত বলে সম্বোধন করে। তাই সম্বোধন যেহেতু, তার মানে ওইটাও ভূত। তার মানে আপনি যাবেন না? না। এই সোজা সাপটা না হয়ে উত্তর দিয়ে রীতির মুখে কালো হয়ে গেল। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে ঠোঁট ফুলিয়ে গটগট করে তাঁবুর ভেতরে ঢুকে গেল। আহাদ স্পষ্ট বুঝতে পারে তার প্রেয়সীর অভিমান। তবুও সেদিকে না তাকিয়ে বিড়বিড় করে বলল, তোমার অভিমানের থেকে আমার জান বাঁচানো ফরজ জানো। আমি মরে গেলে তোমার এত ভালোবাসা কে বাসবে? একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল সে। এমন সময় শুকনো পাতায় মর্মর শব্দ ভেসে এলো। প্রথমে অগ্রাহ্য করলো আহাদ, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে শব্দটা স্পষ্ট হতে লাগলো। নিয়মিত ভারী এবং ধীরে ধীরে কাছে আসছে। কপালে গম্ভীর ভাঁজ পড়ল তার। সামান্য ঘাড় বাঁকিয়ে ঘুরে তাকাতেই বুকের ভেতরটা ধক করে উঠল। একটা ছায়ামূর্তি, তার সবচেয়ে ভয়ঙ্কর তার দুটো মাথা। সে তড়াক করে দাঁড়িয়ে পড়ল। মুখের সব রং মুহূর্তেই লোপাট পেল। কণ্ঠ শুকিয়ে একদম ফিসফিসে করলো ভূত। সাদা চাদরে থাকা পোশাক পরা দুটো মাথাওয়ালা ভূত এগিয়ে আসছে। তার গলায় সেই অস্বাভাবিক স্বর শুনে হৃদি তাঁবুর পর্দা সরিয়ে বেরিয়ে এলো। কিছু বলতে যাবে এমন সময় তার চোখে ধরা পড়লো সেই অদ্ভুত ছায়াটা। দুইটা মাথা, দুটাই সমান লম্বা, সাদা চাদরে মোড়ানো, মুহূর্তেই এক অবায়ক। হৃদির গলা শুকিয়ে গেল। নিজেকে সামলানোর চেষ্টা করলো, কিন্তু সামনের দৃশ্য দেখে সারা শরীর কেঁপে উঠল তার। সে যতই বলুক ভূত টুত নেই, কিন্তু নিজের ভেতরেও তো ভয় আছে। তাছাড়া সে
দ্বিমতে ভাষা ভূতটা তার দিকে এগিয়ে আসছে। সে তোতলাতে তোতলাতে চেঁচে উঠল, ভূত ভূত। আহাদ এক ঝটকায় আগুনে জ্বলন্ত পোড়া কাঠটা তুলে নিল। রিদিকে নিচের দিকে টেনে এনে হাতের জায়গা নিল কাঠ, যেন নিজেই তার প্রেয়সীকে রক্ষা করার চেষ্টায় জ্বলন্ত কাঠটা সামনে বাড়িয়ে দিয়ে বলে উঠল, খবরদার আমার বইয়ের দিকে নজর দিবে না, তাহলে কিন্তু থাপড়ায় চেহারা নকশা পাল্টে দিব। সেই সাদা কাপড়ে মোড়ানো মাথা দুটো আরেকটু এগিয়ে এলো। সে ভোরকে হৃদিকে এক ধাপ পিছিয়ে দিল। হৃদি তার বুকে লেগে আছে। হাত পোড়া কাঠ ছুঁড়ে মেরে যন্ত্র চালানোর মতোই ভীষণ চিরচির করে আওয়াজ উঠল, ইচিংপে চিংচি চিংচা, ভূত তুই সরে যা, ইকরি মিকরি চামচিকরি, নইলে তোরে দীপ খামচি, খেতে না চাইলে আহাদের হাজার মার, লেজ গুটিয়ে পাগার পার। হৃদি চোখ গোল গোল হয়ে গেল, অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল আহাদের দিকে। এটা কি ছিল, কবিতা নাকি ভূত তাড়ানোর মন্ত্র? হৃদি হাসতে না কাঁদবে বুঝতে পারছে না। অবিশ্বাসীভাবে তাকিয়ে আছে, যেন আহাদের রাজার ভয়ে সবাই কাঁপে। সে আহাদ রাজা কিনা ভূতের ভয় পায়। তুহিন আর রিয়াদ তক্কা খেলে। একে অপরের দিকে তাকিয়ে মুহূর্তে হো করে অট্টহাসিতে ফেটে পড়ল তারা দুজনই। এক একজনে এসে লুটেপুটি খাচ্ছে, যেন তাদের চাদর সরে যেতেই চাঁদের আর আগুনের আলোয় ম্লান হয়ে ওঠে তাদের মুখ। এই যে স্তব্ধ হয়ে তাকিয়ে রইল বিষময় নিয়ে। তুহিন ভাইয়া, রিয়াদ ভাইয়া। অতঃপর নিজের বুকে থুতু দিয়ে পড়ল, ভয় পাইয়া গেছি তো। তুহিন আর রিয়াদ হাসতে হাসতে প্রায় নুয়েই পড়ল, কিন্তু আহাদের দিকে চোখ পড়তে দুজনের হাসি উবে গেল। আহাদের চোখ তখনও লাল, মনে হচ্ছে চোখের ভেতর থেকে আগুন বের হয়ে আসছে, কপালের শিরাগুলো ফুলে উঠেছে, চোল শক্ত করে দাঁতে দাঁত পিষে গর্জে ওঠে। তুহিনের বাচ্চা। তুহিন এবার কৃত্রিম হাসি টেনে আনলো। মজা করতে গিয়ে ভুল হয়ে গেছে। সে কার সাথে মজা করেছে এটাই সে ভুলে গিয়েছিল। পিছু তার থেকে কি তেড়ে আসতে সে ছুটে দৌড় দিল, সাথে রিয়াদও। আহাদ পিছু নিল দুজনের, কিন্তু কিছু একটা বলতে নিয়েও বলল না। পেছন ফিরে তাকালো, সেখানে রিধি দাঁড়িয়ে আছে, হালকা কাঁপছে। আহাদের শরীর গরম, রাগ এখনো মাথা চাড়া দিয়ে রেখেছে, যেন নামেনি। কিন্তু তার প্রেয়সীকে একা ফেলে তার পক্ষে যাওয়া অসম্ভব। তাই সে আবার ফিরে এলো, রিদির এক হাত ধরে নিজের বক্ষস্থলে টেনে নিল, আলতো করে বুকের সাথে জড়িয়ে রাখলো, কিন্তু মন যেন অস্থির। এই দুইটার একটা শায়েস্তা করতেই হবে।